আইসোথার্মাল প্রসেস বা যাকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া। কেন সমষ্ণ বলা হয়? আইসো শব্দের অর্থ হচ্ছে সমান বা একই, থার্মাল বলতে বোঝায় তাপমাত্রা। তো যখন একই তাপমাত্রা থাকে কোনো একটা প্রসেসে বা তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তখন আমরা সেই প্রসেসটাকে বলি আইসোথার্মাল প্রসেস। অর্থাৎ তাপমাত্রা কনস্ট্যান্ট মানে কি? তাপমাত্রার চেঞ্জ হয় না। তাপমাত্রার চেঞ্জ না হওয়া মানে কি? তাপমাত্রার পরিবর্তন শূন্য। এবং তাপমাত্রার পরিবর্তন যখন শূন্য, আমরা জানি যে তাহলে কি হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও শূন্য হবে। কেন হবে? কারণ হচ্ছে আমরা জানি তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে। সো এই জন্য আমাদের তাপমাত্রার পরিবর্তনই যদি শূন্য হয়ে যায়, তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কিন্তু শূন্য, কারণ এদের সম্পর্কটা কিছুটা সমানুপাতিক টাইপের। তো আশা করি বুঝতে পারছো। ফলে এইটা যদি এরকম হয়, তাহলে আমি যখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এক্ষেত্রে ইউজ করব, এরকম আমরা কিন্তু জানি। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কিন্তু এখান থেকে যেহেতু এটা জিরো হয়ে যাবে, তো আমি এখানে কি লিখে দিতে পারবো? কিউ ইজ ইকুয়াল ডাব্লিউ, অর্থাৎ যতটুকু তাপ আমি দিব, হিট গিভেন টু দ্য সিস্টেম ইজ ইকুয়াল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। সো আশা করি বুঝতে পারছো। বা এটাকে আমি উল্টাভাবে লিখতে পারি, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ ইকুয়াল হিট গেইন বাই দ্য সিস্টেম। সো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা পরে এক্সপ্লেইন করব যে এটা কীভাবে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে যখন আমাদের এই যে প্রসেসটা তো আমরা বেসিক্যালি আইডিয়াল গ্যাস নিয়ে কথা বলবো। আমরা এই চ্যাপ্টারে আইডিয়াল গ্যাস নিয়ে কিন্তু কথা বলি, এবং গ্যাস নিয়েই বেসিক্যালি আমরা সিস্টেমের মধ্যে গ্যাস নিয়েই আমরা কাজবাজ করি এই চ্যাপ্টারে। তো সেক্ষেত্রে আইডিয়াল গ্যাস নিয়ে কথা বলবো। এবং যখন আমরা কিন্তু জানি যখন তাপমাত্রা কনস্ট্যান্ট, তখন আমাদের আইডিয়াল গ্যাসের যে সূত্রটা আছে সেটা হচ্ছে বয়েলের সূত্র, যেটাতে এভাবে বলা হয়, যখন আমাদের তাপমাত্রা হচ্ছে কি কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের টি কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে তো এই সূত্রটা থেকে আমরা কি বলতে পারি যে পি ভি ইজ ইকুয়াল কনস্ট্যান্ট। তো সেখান থেকে আমি বলতে পারি P1 V1 ইজ ইকুয়াল P2 V2, রাইট? এরকম বলতে পারি। তো এই সূত্র ব্যবহার করে আমি অনেক অঙ্ক করতে পারবো। এই যে একটা বিষয় গেল। নেক্সটে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে প্রসেসের ক্ষেত্রে আমরা যে সিস্টেম নেই, সিস্টেমের যে ওয়াল থাকে, সেই ওয়ালটা অবশ্যই হতে হবে ডায়াথার্মিক, বা আমরা যাকে বলি কন্ডাক্টিং। অর্থাৎ এর মধ্যে দিয়ে তাপ কি করতে পারবে? তাপ বাইরে আসতে পারবে, বাইরে যেতে পারবে। আসলে এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের তাপের যে এক্সচেঞ্জ সেটা হতে পারবে, কিন্তু আমরা জানি যখন আমরা এডিয়াবেটিক ওয়াল বা আমাদের রুদ্ধ তাপীয় একটা ওয়ালের কথা চিন্তা করি, তখন সেক্ষেত্রে কিন্তু পারে না। আমরা ওয়াল সম্পর্কে অলরেডি জানছি ফার্স্টের ভিডিওটাতে। আচ্ছা, একেবারে এই প্লে লিস্টের ফার্স্ট ভিডিওতে। তো এটা গুরুত্বপূর্ণ যে কন্ডাক্টিং হতে হবে। এবং সেকেন্ড যে বিষয়টা এখন আমরা জানতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই প্রসেসটা খুবই স্লো হয়, আসলে এত স্লো যে আসলে বাস্তবে সম্ভবই হয় না। আচ্ছা, আমি তোমাকে আরেকটা কথা বলে নিই যে আমাদের এই যে আমাদের আইসোথার্মাল প্রসেস, পারফেক্টলি আইসোথার্মাল প্রসেস কিন্তু আসলে পসিবল না। কেন পসিবল না? তুমি এখানে একটা বিষয় দেখছো যে আমাদের ওয়ার্ক ডান ইজ ইকুয়াল কাজ লিখছে, অর্থাৎ আমাদের সম্পূর্ণ কাজটা ওয়ার্ক ডান তাপে রূপান্তরিত হয়, আবার তাপটা কাজে রূপান্তরিত হয়। ব্যাপারটা কিছুটা ওরকম, বাট আসলে আমাদের বাস্তব জীবনে বা বাস্তব নিরিখে চিন্তা করতে গেলে এটা সম্ভব না, যেটা আমাদের থার্মোডাইনামিক্সের দ্বিতীয় লতে এর সলিউশনটা দেওয়া হয়েছে। অর্থাৎ এটা যে পসিবল না সেটাই আমাদের বলা হয়েছে, বাট আমরা পড়ি আমাদের জানার সুবিধাতে। দেখো, তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আবার এই প্রসেসটা এত স্লো হয়, ভেরি ভেরি স্লো বলতে পারি এটাকে আমরা, ভেরি ভেরি স্লো। তো কেন স্লো হয় সেটা আমি বলতেছি। স্লো হওয়ার কারণেই আসলে তাপমাত্রা পরিবর্তনটা হয় না। তাপমাত্রা পরিবর্তন হয় না কেন? কারণ প্রচুর স্লো হয়। যেমন এই আমি চিন্তা করলাম একটা সিস্টেম, এবং এই সিস্টেমে এই জায়গায় ধরো একটা পিস্টন আছে। এই পিস্টনটা হচ্ছে মুভেবল। পিস্টনটা কি? মুভেবল। পিস্টনটা আমরা মুভ করতে পারি। করতে পারা মানে কি? আমার এখানে কিন্তু এই ভলিউমের অর্থাৎ আমি এই গ্যাস, এটার মধ্যে ধরো একটা গ্যাস আছে, ফলে যখন আমি এখানে তাপ দিব, আমি এখান থেকে হিট দিতেছি নিচে, পাত্রের নিচে, তখন আমার যে বিষয়টা হবে, আমি চিন্তা করলাম যে ধরো এইখানে আমি কিছু ভার রাখছি, এখানে কিছু আমি রাখছি, যার ফলে আসলে আমার এটাকে ভার রাখা মানে কি? ভার রাখা মানে এটা একটু নিচের দিকে ফোর্স প্রয়োগ করতে থাকবে। আমি নিচের দিকে একটা বল ক্রিয়া করবে, যার ফলে আমাদের এইটাতে তাপ দিলে আমাদের যেহেতু গ্যাসটা চাবে এক্সপান্ড করা মানে কি? গ্যাসটা চাবে তার আয়তনকে বৃদ্ধি করতে, উপরে উঠে যেতে, যেহেতু আমাদের পিস্টনটা মুভেবল।
তো কিন্তু আমরা একটা কাজ করছি যে উপরে ধরো কিছু কি দিয়ে রাখছি, উপরে আমরা কিছু ভার দিয়ে রাখছি। তো এরকম সিচুয়েশনে আমরা কি করলাম, আমরা বলছি হিট দিলাম বলতে এই যে নিচে যে হিট দিলাম এটাকেই বললাম যে আমি হিট দিলাম। তো আমি যখন হিট দিব তখন এটা ধরো আইডিয়াল গ্যাস রাখছি আমরা ভিতরে, যখন আমরা হিট দিব তখন আমাদের অবশ্যই এক্সপান্ড করা একটা টেন্ডেন্সি থাকবে। তো যদি এক্সপান্ড করে, কথা হচ্ছে যদি এক্সপান্ড করে তাহলে কি হবে, এক্সপান্ড করা মানে হচ্ছে আমাদের যেহেতু এক্সপান্ড করলে সেক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনের একটা টেন্ডেন্সি থাকবে, কারণ অর্থাৎ আমাদের হিট নিয়ে আবার তাপমাত্রা পরিবর্তনের একটা টেন্ডেন্সি থাকবে। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা সংগঠিত হয়, অর্থাৎ কাজ করবে, তাপমাত্রা পরিবর্তন করবে, কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা হয় যে আমরা যখন আসলে এই পিস্টনটাতে বলি যে এক্সপান্ড করবে, অর্থাৎ এখানে তো ভর দিছি, তো বলি যে যখন এক্সপান্ড করবে, ধরো এই যে আমাদের ভার দেওয়া এবং এই যে এক্সপান্ড করা গ্যাসগুলো, এখানের মধ্যে গ্যাসগুলো তাপ দেওয়ার ফলে এক্সপান্ড করবে, তো এই ভরগুলোর কারণে এটা এক্সপান্ড করতে পারে না। আসলে আমরা কি করি, আমরা হিটটা আস্তে আস্তে দিই, হিটটা ধরো আস্তে আস্তে যাচ্ছে, বা আস্তে আস্তে দেওয়ার কারণে আমাদের আসলে এই যে এক্সপান্ড দ্রুত হয় না, দ্রুত না হওয়ার কারণে এই যে আমাদের ভরগুলো আমরা দিই, বা ধরো আমরা যে নিচের দিকে একটা প্রেশার ক্রিয়েট করতেছি, সেই নিচের দিকে প্রেশার ক্রিয়েটটা এবং এই যে উপর এক্সপান্ড হওয়া, এই দুটো একে অপরকে ভ্যানিশ করে দিচ্ছে, নালিফাই করে দিচ্ছে। যেহেতু নালিফাই করে দিচ্ছে, তাই ইভেনচুয়ালি আমরা দেখব ইট ইজ রেজাল্টিং ইন নাথিং, অর্থাৎ আমাদের ইভেনচুয়ালি দেখব যে আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, রাইট। আমাদের এক্ষেত্রে পরিবর্তন হচ্ছে না বলতে আমাদের এরকম এদের কিন্তু একেবারে ধরো এটা এক্সপান্ড হয়ে এখানে চলে যেতে পারবে না, ভলিউম এভাবে ধরো এক্সপান্ড করে এইভাবে চলে যেতে পারবে না। একসাথে অনেক হুট করে যে অনেক ভলিউমের পরিবর্তন করে ফেলবে, এবং ভলিউমের পরিবর্তন করে ফেলে যে আসলে আমাদের তাপমাত্রার পরিবর্তন হয়ে যাবে, কাইনেটিক এনার্জি সৃষ্টি হবে এবং তাপমাত্রা পরিবর্তন হয়ে যাবে, ব্যাপারটা ওরকম না। কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা পরিবর্তন হয়ে যাবে, ওরকম ব্যাপারটা হয় না। যেহেতু হয় না, তাই আমাদের কি হয়, তাই আমাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রসেসটা স্লো হওয়ার কারণেই আমাদের তাপমাত্রার পরিবর্তন হয় না। তো প্রসেসটা কেন স্লো, কারণ হচ্ছে আমাদের বেসিক্যালি এই যে আমার নালিফাই করে দেয়। আচ্ছা, এই উদাহরণটা তুমি আরও ভালোভাবে বুঝবা। আমি বললাম যে আসলে আমাদের ধরো একজনকে আমি বললাম তুমি 100টা পুশ আপ দিবা, 100টা পুশ আপ 100, তুমি যখন এক্সারসাইজ করবা, ধরো তুমি অনেক এক্সারসাইজ করছো, অনেক এক্সারসাইজ করার পরে আমি তোমাকে কিছু খাবার দিলাম, অল্প কিছু খাবার দিলাম। তো যখন তুমি অনেক পুশ আপ করছো, অনেক পুশ আপ করার পরে তুমি কিছু খাবার আমি তোমাকে দিছি, কিছু ফুড আমি তোমাকে দিছি, তুমি কি করবা, সব ফুড খেয়ে ফেলবা, তোমার কিন্তু কোনো স্টোর করতে পারবা না, অর্থাৎ তুমি এক্ষেত্রে সব ফুডই খায়া ফেলতেছো, স্টোর করতে পারতেছো না। তো এক্ষেত্রে যা হবে যে আমি যত তাপ দিব, আমি যতটুকু তাপ দিতেছি সমস্ত তাপটুকুই সে কাজ করতে থাকবে, বাট এক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ শক্তি হিসেবে জমা করার জন্য কোনো ব্যাপার স্যাপার নেই, অর্থাৎ জমা করার তার তো টাইম, সে কী করতেছে, সে এই যেহেতু আমি ভার দিছি, সে জাস্ট এক্সপান্ড হওয়ার চেষ্টা করতেছে এবং এক্সপান্ড হওয়ার চেষ্টা করতে গিয়ে কাজ করতেছে, এবং কাজ করতে করতে সে আসলে এইগুলাকে ঠেকাইতেই ব্যস্ত, অর্থাৎ এই যে সে ক্লান্ত হয়েছে, পুশ আপ করছে, এটা ঠেকাইতে সে ফুড খাইতে ব্যস্ত, অর্থাৎ সেটা ঠেকাইতে তার যে ফুড সেটাকে ইনকাউন্টার করতেই ব্যস্ত। রাদার এটা আমাদের ফুড আমাদের শরীরে জমা থাইকে আরও শক্তি যে অরিজিন করবে সেটা পারতেছে না, সে জাস্ট এটার যে অভাব হয়েছে তার এই পুশ আপের ফলে সে অভাবটাকে সে পূরণ করতেছে। তো ব্যাপারটা এরকমই যে আমরা যে হিটটা দিই সমস্তই কাজে রূপান্তরিত হয়ে যায়, আমাদের অভ্যন্তরীণ শক্তি হিসেবে জমা থাকার কোনো বৃদ্ধি করার কোনো টাইম থাকে না, বা কিছু অবশিষ্ট থাকে না বৃদ্ধি করার জন্য কোনো তাপ। তো আসলে এটাই আমাদের বোঝায় যে কেন আসলে খুব স্লো হয় এই কারণে, কারণ আমাদের তাপটা আসলে স্লোভাবে আমরা প্রদান করি। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে এটা একটা স্লো প্রসেস, আমরা আস্তে আস্তে দিই, ফলে ব্যাপারটা আস্তে আস্তে হয়। বাট যদি আমরা আসলে ধরো এই প্রসেসটা জোরে যদি হতো তাহলে হুট করে এক্সপান্ড হয়ে যেত, কাইনেটিক এনার্জি পেতো, ফলে টেম্পারেচার বেড়ে যেত, ফলে আসলে ব্যাপারটা হচ্ছে ফলে আমাদের কী হতো, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেত। কারণ হচ্ছে আমাদের সে কাজ করার ক্ষমতা পেয়ে খুব জোরে কাইনেটিক এনার্জি প্রাপ্ত হয়ে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেত, এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়ে সে কী করতো, তাপমাত্রা বৃদ্ধি পেত। কিন্তু আসলে এটা কিন্তু আমাদের আইসোথার্মাল প্রসেস, খুবই স্লো প্রসেস হয়, এই ক্ষেত্রে সম্ভব না। তো আসলে এই বিষয়গুলো আসলে বুঝলাম। আবার একইভাবে ওই যে আমরা বললাম যে আসলে এইভাবেও সম্ভব যে আমি ধরো সিস্টেম কাজ করার এটা হচ্ছে সিস্টেম কাজ করতেছে, ধরলাম আমি কি করতেছি, সিস্টেম ধরো এভাবে কাজ করতেছে,
সিস্টেম ধরো এইভাবে, সিস্টেমের মধ্যে গ্যাস আছে, তো গ্যাস দ্বারা এইভাবে ধরো কাজ করতেছে, উপরে উঠতেছে, উপরে ওঠার চেষ্টা করতেছে, ফলে এর তাপমাত্রা বাড়ার একটা টেন্ডেন্সি, তাপমাত্রা ফল করার একটা টেন্ডেন্সি থাকবে। ধরো সিস্টেমটা কি করতেছে, আমাদের কাজ করে যাচ্ছে। যখন সিস্টেমটা কাজ করে যাচ্ছে তখন এর তাপমাত্রা ফলের একটা টেন্ডেন্সি থাকবে। তখন আমরা কি করি, তাপ দিয়ে আমি এটার তাপমাত্রা ফল যে করবে সেটার টেন্ডেন্সি থাকে, তো ওই ফলের টেন্ডেন্সি থেকে আমি তাপ দিয়ে হ্রাস করে দিই। ফলে আমি এইভাবেও বলতে পারি, আমরা যেমন এভাবে বলতে পারি যে যতটুকু তাপ দিয়ে সমস্তটুকু কাজে রূপান্তরিত হয়, একইভাবে আমরা বলতে পারি যে আমাদের ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম যতটুকু কাজ করে সেই কাজটাও তাপে রূপান্তরিত হয়। সো এই ব্যাপারটাও আমরা বলতে পারি এভাবে। আমি অর্থাৎ তাপে রূপান্তরিত হয় মিনস এই ট্যাপটুক গেইন করে, অর্থাৎ কাজের ফলে এই ট্যাপটুক গেইন করে। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এটা হচ্ছে হিট গেইন বাই দ্য সিস্টেম। সো আসলে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ যা আমাদের বুঝতে হবে। তো এরপরে আমরা এখন একটু জাস্ট রিভিশন দেবো যে আমরা কী কী পড়লাম আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা একেবারে ফার্স্টেই যেটা জানছি সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা হচ্ছে কনস্ট্যান্ট, যার ফলে আমাদের ডেল টি হচ্ছে 0, এবং ডেল টি যখন 0 তখন আমাদের ডেল ইউ 0, এবং ডেল ইউ যখন 0 তখন আমাদের কিউ সমান ডাব্লিউ বলতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। এবং আরেকটা যে পয়েন্ট জানছি সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা সিস্টেমে কন্ডাক্টিং ওয়াল ব্যবহার করি, এবং আরেকটা যে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে প্রসেসটা ভেরি স্লো হয়, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। তারপরে এক্ষেত্রে আমরা যেহেতু বয়েলের সূত্র মেনে চলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে P1 V1 = P2 V2 কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সো P1 V1 = P2 V2 ব্যবহার করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, রাইট। তো এবং আরও বেশ কিছু বিষয় কিন্তু আমরা শিখি যে এই পরিবর্তনে প্রয়োজন মতো তাপ সরবরাহ অথবা গ্রহণ করতে হয় এটা, এবং এটি একটি দৃঢ় প্রক্রিয়া। এই পরিবর্তনে পাত্রটি তাপের সুপরিবাহী হওয়া প্রয়োজন, এটাও শিখছি। এই পরিবর্তনে পাত্রের চতুষ্পার্শ্বর মাধ্যমে তাপ গ্রহীতা উচ্চ হতে হয়, রাইট। কি বলছে, এই পরিবর্তনে পাত্রের চতুষ্পার্শ্বস্থ মাধ্যমে তাপ গ্রাহিতা উচ্চ হতে হয়, রাইট। অর্থাৎ আমাদের কি হতে হবে, এই যে আমাদের আইসোথার্মাল প্রসেস বা আইসোথার্মাল যে পরিবর্তনটা, তো এই পরিবর্তনে আমাদের বয়েলের সূত্র মেনে চলে, এবং এখানে আমরা ঢাল কিভাবে নির্ণয় করে সেই বিষয়টাও বুঝবো, রাইট। ঢাল কিভাবে নির্ণয় করে, তো ঢাল কিভাবে নির্ণয় করব এই প্রসেসের ক্ষেত্রে আমরা যখন ঢাল নির্ণয় করতে যাব তখন সেক্ষেত্রে আমরা ফার্স্টে এটা যেহেতু বয়েলের সূত্র মেনে চলে, তো এই ক্ষেত্রে বয়েলের গ্রাফটা আমরা আঁকতে পারবো। তো PV বনাম গ্রাফ যদি আঁকি এটা কিছুটা এরকম হবে, রাইট। এবং এরকম যখন হয় তখন ঢালটা দেখো, আমি যদি ঢাল নির্ণয় করি তাহলে এরকমভাবে একটা স্পর্শক যদি আমি টানি তাহলে তুমি দেখতে পাচ্ছ যে স্পর্শকটা যেহেতু এইভাবে হইতেছে, তো আমাদের এই এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে কয় ডিগ্রি কোণ করবে, 90 ডিগ্রির থেকে বেশি। যেহেতু 90 ডিগ্রির থেকে আসলে থিটার মানটা বেশি, তাই আমরা বলতে পারি এখানে যে থিটাটা উৎপন্ন করতেছে তার মানে কি, এটা হচ্ছে আমাদের ঢালটা হবে নেগেটিভ ঢাল হবে। যেহেতু নেগেটিভ ঢাল হবে তো সেই নেগেটিভ ঢালটা আমরা দেখব যে আসলে ঢালটা আসলে কী হয়। আমরা জানি PV সমান কি, কনস্ট্যান্ট, এবং সেখান থেকে আমি কি লিখতে পারি, আমি যদি আসলে ডিফারেন্সিয়েশন করি তাহলে PdV প্লাস VdP এরকম হবে, এবং কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়। এক্ষেত্রে আমি PdVকে ধরো ওই পাশে নিয়ে গেলাম, অর্থাৎ VdP এ পাশে রাখলাম, মাইনাস PdV হয়ে গেল। এবং এরপরে আমি যে কাজটা করব, DPকে DV নিচে নিয়ে আসলাম, এবং এক্ষেত্রে আমার কী হয়ে গেল, মাইনাস PV হয়ে গেল। তো দেখো এই যে আমাদের DP/DV এটাই কিন্তু ঢাল বা স্লপ, তো এই স্লপ সমান আমার কী হলো, মাইনাস P/V। তো এই যে মাইনাস P/V হলো, এটাই হচ্ছে আমাদের এই আইসোথার্মাল প্রসেসের যে ঢাল, সে ঢালের মানটা, সেটা ঋণাত্মক হচ্ছে, এবং এটা P/V। এবং এই যে ঢালটা আসলে, এই ঢালটা আমাদের কী হয়, এই ঢালটা আমাদের সমস্ত এই যে ঢালটা, রাইট, এটা হচ্ছে আমরা দেখব যে সমস্ত যে লেখ থাকে তার অপেক্ষা আমাদের কম খাড়া হয়, রাইট, কম খাড়া কিন্তু হবে। অর্থাৎ এই যে আমাদের আচ্ছা এই দেখো এটা কিন্তু আমাদের এরকম হচ্ছে, রাইট। তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা এখন লক্ষ্য করব সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ক ডান, অর্থাৎ এই ক্ষেত্রে কৃত কাজের পরিমাণটা কীরকম হয়, কৃত কাজের পরিমাণটা এক্ষেত্রে আমাদের কীরকম হবে। তো ওয়ার্ক ডান যখন আমরা নির্ণয় করবো, মনে রাখবো ওয়ার্ক ডান সমান আমরা জানি P∆V, এই সূত্রটা আমরা জানি। বাট কথা হচ্ছে এই সূত্রটা তখনই প্রযোজ্য যখন আমাদের প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট। বাট প্রেশার কনস্ট্যান্ট আসলে কোন ক্ষেত্রে হয়, প্রেশার কনস্ট্যান্ট হয় হচ্ছে আমাদের যখন আমরা সমচাপীয় প্রক্রিয়া পড়ব। বাট যখন আমরা আসলে আইসোথার্মাল প্রসেস পড়তেছি
তখন আমরা ওয়ার্ক ডান সমান এই সূত্রটা ব্যবহার করতে পারবো না, আমাদের কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। কিসের? পিডিভি, অর্থাৎ ছোট পরিমাণ আয়তনের পরিবর্তনকে প্রেশারের সাথে গুণ করে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। লিমিট নিব V1 থেকে V2, অর্থাৎ আমরা যে পড়ছিলাম একটা সিস্টেমের, ধরো সাপোজ অবস্থায়, এই অবস্থায় পিস্টনটা মুভেবল এবং এই অবস্থায় আমাদের এই জায়গার মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসটা তো কিছুটা এক্সপান্ড করবে। তো এক্সপান্ড করে অবশেষে যেই জায়গাতে, অর্থাৎ এই যে এতটুকু যে আমাদের ভলিউম বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই ভলিউম বৃদ্ধি পাওয়ারটুকুই হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পেয়ে যতটুকু হয়েছে সেটা হচ্ছে V2 এবং আদি অবস্থায় যা ছিল সেটা হচ্ছে V1। ফলে এটা যখন আমি ইন্টিগ্রেশন করবো, ইভেনচুয়ালি আমি ওয়ার্ক ডানের যে মানটা পাবো সেটা হচ্ছে nRT লন V2 মাইনাস V1। সো এই সূত্রটা ভালো করে মনে রাখবো, আমি ডিরাইভ করলাম না সূত্র, বইতে ভালো করে ডেরিভেশন পাবা। তো এটাই হচ্ছে সূত্র, এটা যদি তুমি মনে রাখো তাহলে খুব সহজে ওয়ার্ক ডান নির্ণয় করতে পারবা ইন আইসোথার্মাল প্রসেস। তো এই যে কাজ এর যে ফর্মুলাটা, এটাকে আমরা আরও অনেকভাবে প্রকাশ করতে পারি। তবে তার আগে আমি একটা কথা বলে রাখি, এই যে আমার ওয়ার্ক ডান, এটা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এটা কিন্তু আমরা অলরেডি শিখছি, যে আমাদের ওয়ার্ক ডানটা তখন পজিটিভ হবে যখন এই কাজটা আমাদের সিস্টেম দ্বারা করা হবে। যখন আমার সিস্টেমটা নিজে কাজ করবে তখন হচ্ছে আমাদের এটাকে বলবো পজিটিভ ওয়ার্ক। বাট যখন সিস্টেমের উপরে কাজ করা হবে, ধরো সিস্টেমের উপরে আমি কিছু ভর চাপাই দিলাম, ফলে এটা সংকুচিত হচ্ছে, যখন আসলে আমাদের সিস্টেমের উপরে কাজ করা হবে, ভলিউম হ্রাস পাবে, তখন আমাদের কী হবে, ওয়ার্ক ডানটা নেগেটিভ হয়ে যাবে, ফলে আমাদের এই ওয়ার্ক ডানের মান কিন্তু তখন নেগেটিভ হবে। সো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল। তো আমি এই ফর্মুলাটাকে আরও অনেকভাবে লিখতে পারি। কীভাবে? দেখো, আমরা যেহেতু এটা বয়েলের সূত্র মেনে চলে, তাই P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এটা তো আমরা জানি। তো এখান থেকে কিন্তু আমরা কী বলতে পারি, যে আমাদের V2 বাই V1 ইজ ইকুয়াল P1 বাই P2, এটা আমরা বলতে পারি না? তার মানে কি, দেখো আমি এই যে V2 বাই V1 লিখছি, এই জায়গায় কিন্তু P1 P2 লিখতে পারি, অর্থাৎ W ইজ ইকুয়াল nRT লন P1 বাই P2 লিখতে পারি, অর্থাৎ এই জায়গায় V2 এর পরিবর্তে P1 এবং P2 এর পরিবর্তে V1 এর পরিবর্তে P2, এগুলো কিন্তু আমরা লিখতে পারি। সেটা ফর্মুলাটাকে এভাবেও লেখা যায়। তবে এক্ষেত্রে এনটা কি, এনটা হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যার মানে 8.314, টি হচ্ছে তাপমাত্রা। আসলে এক্ষেত্রে তাপমাত্রা তো চেঞ্জ হবে না, রাইট? একটাই তাপমাত্রা থাকবে, তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে, তাপমাত্রার পরিবর্তন শূন্য, বাট তাপমাত্রা থাকে তো একটা, রাইট? তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তো আমি আরও একটা কথা বলি, দেখো আরেকভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। আমরা কি জানি, পিভি সমান এনআরটি, রাইট? এটা সূত্রটা কিন্তু আমরা জানি। তো আমরা P1 V1 সমান এনআরটি লিখতে পারি। P2 V2 সমানও কিন্তু এনআরটি হবে। কেন P2 V2 সমান এনআরটি হবে? কারণ দেখো, অর্থাৎ এক্ষেত্রে আর T1 T2 এভাবে থাকবে না। এর কারণ হচ্ছে, এভাবে না থাকার কারণ হচ্ছে আমাদের তাপমাত্রা তো একটাই, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। সো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। সো আমি এখানে এই সূত্রটাকে আমি আরও কীভাবে লিখতে পারি, আরও লিখতে পারি এইভাবে, যে W সমান P1 V1 লন P1 V1 লন V2 বাই V1, এভাবে লিখতে পারি। বা আমি এটাকে এভাবে লিখতে পারি, P1 V1 লন P1 বাই P2, বা আমি এটাকে আরেকভাবে লিখতে পারি, বা এটা সমানই, অর্থাৎ আমি এটা সমানই লিখতে পারি, এটা সমানে আমি লিখতে পারি হচ্ছে P2 V2 লন V2 বাই V1। আবার আমি লিখতে পারি কি P2 V2 লন P1 বাই P2। সো এই সূত্রগুলা যখন আসলে ধরো তোমার তাপমাত্রা দেওয়া নেই পরীক্ষায়, তো তুমি ভাববা কি, যে আসলে আমার এই সূত্রটা তাহলে তো এই সূত্রটা তাহলে তো ব্যবহার করা যাবে না, তাপমাত্রা নাই। তো তখন কোন সূত্র ব্যবহার করবো? বুঝে যে পিভি সমান এই যে এই সূত্রটা পাইলাম আমরা, এই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু তখন আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারবো ওয়ার্ক ডান। সো এই ওয়ার্ক ডানের ফর্মুলাটা ভালো করে মনে রাখবা, খুব ভালো করে তোমাকে মনে রাখতে হবে যদি ইউ ওয়ানা শাইন ইন দ্য এক্সাম।